আসসালামু আলাইকুম। 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন পরীক্ষা স্কুল ও সমপর্যায়ের গণিত প্রশ্নের সমাধান। প্রথম অংশ, প্রথম অঙ্কটা দেখুন। বলছে যে লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম এবং শাফিনের বয়সের গড় 5 বছর কম। শাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? এখানে বলা হচ্ছে যে লাবিব, রামিম এবং জিদানের বয়সের গড় যা হবে এটা হচ্ছে লাবিব, রামিম এবং শাফিনের বয়সের গড় অপেক্ষা 5 বছর কম। তাহলে এই তিনজনের লাবিব, রামিম এবং জিদানের বয়সের গড় যা হবে সেটা লাবিব, রামিম এবং শাফিনের বয়সের গড়ের তুলনায় 5 বছর কম হবে। এখন বলছে শাফিনের বয়স 20 বছর হলে জিদানের বয়স কত? অঙ্কটা আমরা যেভাবে করব, প্রথমে কথা হলো যে লাবিব, রামিম এবং জিদানের বয়সের গড় কত হবে। তাহলে আমরা গড় বয়স বের করতে জানি আমরা সবাই, সেটা হচ্ছে আমরা লিখবো লাবিব যোগ রামিম যোগ জিদান যোগ জিদান। আমরা জানি তিনজনের বয়সের গড় হবে হলো তিনজনের বয়সের সমষ্টি যোগ ভাগ 3। তাহলে এটা হলো লাবিব, রামিম এবং জিদানের বয়সের গড়। তো এখান থেকে এখন আমরা যদি বের করি লাবিব, রামিম এবং শাফিনের বয়সের গড়, সেটা হবে হলো লাবিব যোগ রামিম যোগ শাফিন। তাহলে এই তিনজনের বয়সের গড়টা যদি বের করি, তার মানে এই তিনজনের বয়সের যোগফল ভাগ 3 জন, 3 দিয়ে ভাগ। তাহলে দেখেন এই তিনজনের বয়সের গড় এবং এই তিনজনের বয়সের গড়, এই দুটোর পার্থক্য হলো 5। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এখানে লিখতে পারি এটা ক্যালকুলেশন করব। দেখুন এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এটা লসাগু, যদি আমরা লসাগু চিন্তা করি, লসাগু হবে 3। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হবে। 1 দিয়ে যদি এই আমরা লাবিব, রামিম এবং জিদানকে গুণ করি, তাহলে যা আছে তাই হবে, অর্থাৎ লাবিব যোগ রামিম যোগ জিদান বিয়োগ, এবারে 3 দিয়ে আমরা 3 কে ভাগ করলে হবে 1। 1 দিয়ে যদি সবগুলোকে গুণ করে দেই তাহলে এটাই হবে, কিন্তু এখানে সামনে মাইনাস থাকার জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে হবে হলো লাবিব, এখানে প্লাস আছে, মাইনাস হবে রামিম, এখানে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে শাফিন। এখানে সমান 5 আছে, 5ই। এরপরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লাবিব এখানে প্লাস, এখানে মাইনাসের লাবিব, তাহলে প্লাস মাইনাসে কেটে যায়। এখানে রামিম আছে প্লাসের, এখানে রামিম আছে মাইনাসের, এটাও কেটে যাবে। এখানে এখন থাকলো জিদান, এখানে থাকলো শাফিন। তাহলে আমরা লিখবো জিদান মাইনাস হলো শাফিন, মাইনাস শাফিন ডিভাইডেড 3 সমান সমান 5। এখন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে শাফিনের বয়স 20 বছর। তাহলে শাফিনের বয়স 20 বছরটা আমরা এখানে শাফিনের বয়সের জায়গায় লিখবো। মানে জিদান মাইনাস শাফিনের 20, আমরা 20 বছর লিখে ফেলছি, ডিভাইডেড 3 সমান সমান হলো 5। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে জিদান মাইনাস 20, এই 5 এর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে আমরা এটাই পাবো, অর্থাৎ জিদান মাইনাস 20 সমান সমান 3 এবং 5 গুণ করলে হবে 3 5 15। এখন যদি আমরা জিদান এখানে রেখে দিই, জিদানটা থাকলো জিদান, এখান থেকে মাইনাস 20টা যদি আমরা ডান পাশে পার করে দিই, তাহলে এখানে মাইনাস 20 এই পাশে এসে হবে প্লাস 20, 15 এবং 20 যোগ করলে হবে 35। তাহলে আমরা পাচ্ছি জিদানের বয়স পাইলাম আমরা 35 বছর। এখানে আমাদের জিদানের বয়স বের করতে বলছে, তাহলে আমরা অ্যান্সার হবে ঘ নম্বর 35 বছর। পরের অঙ্কটা দেখুন, এখানে বলা হচ্ছে দুটি দলের সদস্য সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15 হলে উভয় দলের মোট সদস্য মোট কত? তো এখানে দুটি দলের কথা যদি চিন্তা না করে, আমরা যদি এটা দল না ভেবে যদি আমরা ভাবি যে সংখ্যা, দুটি সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15 হলে, তাহলে ওই সংখ্যা দুটি
যোগফল কত, মানে সংখ্যা দুটির সমষ্টি কত। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমরা এখানে চিন্তা করতে পারি যে দুটি সংখ্যার লসাগু দুটি সংখ্যার লসাগু 90, গসাগু হচ্ছে 15। তাহলে আমরা যদি ধরি যে সংখ্যা দুটি বা প্রথম দল চিন্তা করি, তো এখানে আমরা যেহেতু দল দেওয়া আছে তাহলে আমরা দলের যদি চিন্তা করি অথবা সংখ্যা দিয়ে যদি চিন্তা করি, তাহলে দুটি প্রথম সংখ্যা যদি আমরা চিন্তা করি তাহলে মনে করি সংখ্যা দুটি যেহেতু গসাগু 15 আছে তাহলে আমরা 15x এবং 15y ধরবো, গসাগু সহই আমরা ধরবো। তাহলে এটা হলো সংখ্যা দুটি, আমরা মনে করে ধরে নিলাম। সংখ্যা দুটির লসাগু হচ্ছে এই দুটো সংখ্যা 15x এবং 15y, এই দুটো সংখ্যার যদি লসাগু চিন্তা করি আমরা, অতএব সংখ্যা দুটির লসাগু হবে হলো, আমরা জানি 15 এখানে আছে, এখানে তাহলে 15 হবে, এখানে x আছে, এখানে y আছে, তার মানে 15xy। সংখ্যা দুটির লসাগু পাইলাম আমরা 15xy। প্রশ্নের মধ্যে দেখেন দেওয়া আছে এখানে যে সংখ্যা দুটির লসাগু হলো কত, 90। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 15xy সমান হচ্ছে 90। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে 15xy সমান হলো 90। তাহলে এখানে xy রাখবো আমরা, 15 পাশে পার করে দেবো, 90 গুণ আছে পাশে এসে ভাগ। তাহলে আমরা জানি 15 দিয়ে 90 ভাগ করলে পাবো হচ্ছে 6 15 90। তাহলে xy এর মান পাইলাম আমরা হলো 6। এই 6 কে ভেঙে আমরা 3 গুণন 2 আকারে লিখতে পারি। তাহলে হচ্ছে x এর মান হলো 3 এবং y এর মান 2 আমরা চিন্তা করতে পারি, অর্থাৎ x এর মান 3 এবং y এর মান 2। এখন সংখ্যা দুটি যদি আমরা চিন্তা করি সংখ্যা দুটি কত হবে, তাহলে এখানে সংখ্যা দুটি আমার আছে হচ্ছে হলো 15y। এখন আমরা ধরে নিয়েছি হচ্ছে প্রথম সংখ্যা হলো 15x, 15x মানে হচ্ছে 15 গুণন x এর মান যদি আমরা 3 চিন্তা করি তাহলে 3 3 15 45। এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 15y, 15 গুণন y এর মান যদি 2 ধরি তাহলে 15 গুণে 30, 45 এবং 30 যোগ করলে আমরা পাবো হচ্ছে 5, 4 3 7 75। দুটি সংখ্যার গুণ যোগফল হবে হলো 75। তাহলে आंसर হবে হলো আমাদের নম্বর 75। দেখুন কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে 10 দিন 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তো কাফি এবং খলিল একটি কাজ যথাক্রমে 10 দিনে, অর্থাৎ কাফি কাজটি করবে হলো 10 দিনে আর খলিল কাজটি করবে হচ্ছে 15 দিনে। তারা যদি একত্রে কাজটি করে তাহলে কত দিনে কাজটি করতে পারে। তাহলে আমরা এটা এইভাবে করব যে কাফি 10 দিনে করে একটি কাজ, একটি কাজ বলতে সম্পূর্ণ কাজকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ কাজ। অতএব কাফি একদিনে করবে, তাহলে একদিনে কম করবে, কম মানে কম হলে ভাগ হয়, তাহলে এটা মানে হলো অংশ কাজ, অর্থাৎ কাফি একদিনে করবে 10 ভাগের 1 অংশ। এবং খলিল, যদি খলিল চিন্তা করি, খলিল কত দিনে করে, 15 দিনে করে। খলিল 15 দিনে করে একটি কাজ, একটি কাজ মানে সম্পূর্ণ কাজ। ধরেন এটা আমরা একটু এখানে একটু এইভাবে না লিখে আমরা 1 লিখতে পারি, আমাদের হলো একটি কাজ। খলিল একদিনে করবে হচ্ছে কম, কম হলে ভাগ হয়, অর্থাৎ 1/15 অংশ।
হলো অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাফি একদিনে করে এতটুকু কাজ এবং খলিল একদিনে করে এতটুকু কাজ। বলা তারা একত্রে কাজটি কতদিনে করতে পারে। তাহলে আমরা যদি চিন্তা করি যে কাফি এবং খলিল একত্রে একদিনে করবে কত, তাহলে লিখতে পারি আমরা কাফি যোগ খলিল একদিনে, একত্রে একদিনে করবে। একদিনে কাফি করবে 10/1 এবং খলিল করবে 15/1। তাহলে এই দুটো আমরা যোগ করে দেবো। 1/10 ভাগ হচ্ছে 1/15। এটা যদি আমরা লসাগু করি তাহলে পাবো হচ্ছে লসাগু হবে হলো 15 এবং 10-এর লসাগু হচ্ছে 30। তাহলে এখানে 10 দিয়ে যদি 30-কে ভাগ করি 3 হবে, 3 10 30 যোগ 15 দিয়ে 30-কে ভাগ করলে হবে 2। তার মানে 3 এবং 2 5, 5/30। এটাকে আমরা একটু কেটে ছোট করতে পারি। এখানে যদি 5 দিয়ে ভাগ করি এটা থাকবে 1, নিচে হবে 6। তার মানে 1/6 অংশ। 1/6 অংশ কাজ কাফি এবং খলিল একদিনে করে। তাহলে এখন বলছে যে কাজটি কতদিনে তারা একত্রে করতে পারে। তাহলে আমরা যদি চিন্তা করি যে এত অংশ কাজ তারা একদিনে করে, তাহলে লিখবো যে অতএব 6/1 কাজ, এত অংশ কাজ তারা করে একদিন। অতএব কাজটি মানে একত্রে কাজটি বলতে আসলে পুরা কাজকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখবো হচ্ছে অতএব এক অংশ, পুরা কাজ এক অংশ, এক অংশ কাজ বা সম্পূর্ণ কাজ তারা করবে হচ্ছে। তাহলে এখানে অবশ্যই সময় আমাদের বেশি লাগবে, বেশি হওয়ার জন্য গুণ হয়ে যাবে। এটা এখানে গুণ হওয়ার জন্য 6টা উপরে চলে যাবে। 6 গুণন 1 ডিভাইডেড 1 কেটে যাবে 6 দিন। তারা কাজটি সম্পূর্ণ করবে একত্রে 6 দিন। একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে, লাঠির মোট দৈর্ঘ্যের 40%-এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা যেটা আমরা করবো সেটা হলো ধরি লাঠিটির দৈর্ঘ্য। আমরা লাঠিটির দৈর্ঘ্যটা ধরে ধরি লাঠিটির দৈর্ঘ্য, লাঠিটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, লাঠিটির দৈর্ঘ্য x মিটার। এখন যদি আমরা প্রশ্ন মতে দেখি, প্রশ্ন মতে লাঠিটির দৈর্ঘ্যের 40%, তাহলে আমরা লাঠির দৈর্ঘ্য x ধরছি, তাহলে x এর 40%, x এর 40% এর সাথে যদি আমরা আরো 45 মিটার যোগ করি, 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য, এর সাথে 40 লাঠির দৈর্ঘ্যের 40%-এর সাথে আরো 45 যোগ করলে আমরা পাবো হলো সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য। এখন সম্পূর্ণ লাঠি ধরছি আমরা x, তার মানে x। এইটুকু ক্যালকুলেশন করলে আমরা সমাধান পেয়ে যাব। তাহলে x এর 40% বলতে আমরা জানি যে 40/100। আমরা সবাই মনে রাখবো, সেটা হচ্ছে যে পার্সেন্ট সমান হচ্ছে হলো 100/1। এটা একটু মনে রাখতে হবে। পার্সেন্ট তুলে দিয়ে আমরা সবসময় 100/1 এভাবে লিখবো। তাহলে এখানে 40 থেকে পার্সেন্ট তুলে দিয়ে আমরা 1/100 লিখবো। প্লাস হচ্ছে হলো 45 সমান হচ্ছে x। এখন আমরা এখান থেকে ছোট করতে পারি, এই শূন্য কেটে দিতে পারি। তাহলে উপরে x এবং 4, অর্থাৎ এখানে আমাদের এর মানে গুণ আমরা জানি, x এবং 4 গুণ করলে হবে হলো 4x, নিচে থাকলে হলো এখানে 10 প্লাস এখানে হচ্ছে 45 সমান x। তো এখন যদি আমরা এখন যদি আমরা এটা লসাগু করি, এখানে 10 আছে, এখানে 45-এর নিচে মনে মনে 1 আছে, 10 এবং 1-এর লসাগু অবশ্যই 10 হবে। 10 দিয়ে 10-কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে আমরা যদি 4x গুণ করি তাহলে 4x হবে, প্লাস এখানে 1 দিয়ে ভাগ করলে 10 হবে, 10 দিয়ে আমরা 45-কে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 450 সমান x। আর গুণ করতে হবে আমাদের এখন, সেটা হচ্ছে যে 45 4x প্লাস 450, x এর নিচে মনে মনে 1 আছে, সেই 1 আমরা গুণ করে দেবো।
তাহলে আমরা পাবো হচ্ছে 4x প্লাস 450, x এবং 10 গুণ হয়ে যাবে, হবে হলো 10। এখন যদি আমরা এই 4x টাকে পাশে পার করে দিই, এখানে থাকবে হলো 450, এখানে 10x ছিল, 10x থাকবে, এই 4x টা এখানে যোগ ছিল, এখানে সে বিয়োগ হয়ে যাবে, যোগ 4x। এখন এখানে 450 যদি রাখি আমরা, 10 থেকে যদি 4 যোগ 4টা x চলে যায়, তাহলে থাকবে হলো 6x। এটাকে আমরা পার্শ্ব পরিবর্তন করতে পারি, অর্থাৎ 6x সমান আমরা লিখতে পারি 450। এরপরে হচ্ছে x সমান হচ্ছে 450, এই 6টা আমরা এখানে ভাগ করে দিতে পারি, 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 সাথে 42, তাহলে আমরা 7 বার যেতে পারি, 42 গেলে থাকে হলো 30, 5 6 30, তাহলে x এর মান পাইলাম আমরা 75। লাঠিটির দৈর্ঘ্য হবে 75 মিটার, গ নম্বর অ্যান্সার। পরের অঙ্কটা দেখেন, বার্ষিক শতকরা 12 সমস্ত 2 ভাগের 1 ভাগ পার্সেন্ট, অর্থাৎ 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা। মানে বার্ষিক এত পার্সেন্ট সুদ, তাহলে এটা হলো সুদের হার। কত টাকার 4 বছরের সুদ, এটা হলো সময়, সুদ 100 টাকা হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি, দেখেন 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ। তো 5 টাকায় আমরা 8টি কলা ক্রয় করব এবং বিক্রি করব হলে 5 টাকায় 6টি, তাহলে অবশ্যই আমাদের লাভ হবে, কারণ 5 টাকায় 8টা কিনে আমরা 5 টাকায় 6টি বিক্রি করলে আমাদের লাভ হবে। অঙ্কটা যদি আমরা এইভাবে সাজাই, সেটা হলো যে আমরা যদি লিখি যে 8টি কলার ক্রয় মূল্য 5 টাকা, লিখবো হচ্ছে 8টি কলার ক্রয় মূল্য 5 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত হবে, কম হবে, কম হলে ভাগ হয়ে যাবে, 5/8 টাকা। আবার 6টি কলার বিক্রয় মূল্য 5 টাকা, 6টি কলার বিক্রয় মূল্য, 6টি কলার বিক্রয় মূল্য হবে হলো 5 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত পাবো আমরা, 5/6 টাকা। এখন আমরা দেখব যে এটা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ 8 ভাগের 5 ভাগ হলো ক্রয় মূল্য এবং 6 ভাগের 5 ভাগ হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখন কোনটা বড় এটা আমরা চিন্তা করব। তাহলে ভগ্নাংশ বড় ছোট আমরা নির্ণয় করতে পারি সবাই। তাহলে এভাবে যদি আমরা লিখি 5/8 এবং হচ্ছে 5/6, আমরা এখান থেকে আড়াআড়ি গুণ করে দেব, 5 এবং 6 গুণ করলে করে নিচে লিখবো, 5 এবং 6 গুণ করলে পাবো আমরা 30, এবং এই দুইটা আড়াআড়ি গুণ করে দিব, 5 এবং 8 গুণ করলে পাবো আমরা হচ্ছে 5×8 = 40। আমরা দেখতে পাচ্ছি যে 40টা বড়, তার মানে এইভাবে আমরা লিখতে পারি 40 যেহেতু বড়, এই ভগ্নাংশটিও, এই ভগ্নাংশটি মানে 6 ভাগের 5 ভাগটা কোথায়, বিক্রয় মূল্য, এখানে একটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি বড় হয় তাহলে হচ্ছে লাভ হয়, তার মানে এখানে আমাদের লাভ হয়েছে। লাভের পরিমাণটা আমরা বের করব। তাহলে আমরা জানি লাভ সমান হবে হলো বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি হচ্ছে 5/6 বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 8/5। এটাকে যদি আমরা লসাগু করি, 8 এবং 6 লসাগু কত হবে, 8 এবং 6 লসাগু হচ্ছে 24, 6 দিয়ে 24 ভাগ করলে পাবো 4, 4 দিয়ে আমরা 5 কে গুণ করলে পাবো 4 5 বিয়োগ 8 দিয়ে 24 ভাগ করলে পাবো 3, 3 দিয়ে 5 কে গুণ করলে 3 5 15।
তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 15 থেকে যদি 20 থেকে 15 গেলে পাবো হলো 5, নিচে হলো 24। এটা আমাদের লাভ হচ্ছে 24 ভাগের 5 ভাগ, এইটুকু আমাদের লাভ। এখন বলছি যে শতকরা কত লাভ হবে। শতকরা লাভের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে শতকরা লাভ বের করবো। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো লাভ লস, লাভ ক্ষতি যেটাই হোক সেটা অবশ্যই ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যটা কত? 8 ভাগের 5 ভাগ। তাহলে আমরা বলতে পারি যে 8 ভাগ এই টাকায়, 8 ভাগের 5 ভাগ টাকায়, 5 ভাগ টাকায় আমার লাভ হয়েছে হচ্ছে 24 ভাগের 5 ভাগ। তাকে কত? 100। অর্থাৎ আমরা এইভাবে লিখব 5/8 টাকায় লাভ হয় 5 ভাগ হলো 24 টাকা। 1 টাকায় লাভ হবে কত? তাহলে এটা আমরা লিখবো 5/24, এখানে ভাগ হয়ে গুণ হয়ে উল্টে যাবে, 8 উপরে যাবে, নিচে আসবে। শতকরা লাভ বলতেই 100 টাকায় কত লাভ হবে। তাহলে 100 টাকায় এবার হবে হলো গুণ হয়ে যাবে 5 গুণন 8 গুণন 100, এখানে ভাগ হবে হলো 24 গুণন 5। যদি কাটাকাটি করি এটি কেটে যাবে, 5 5 কেটে যাবে, 8 দিয়ে যদি আমরা 24 ভাগ করি 3 8 24, তাহলে এবার পাবো আমরা হচ্ছে 100 ভাগ 3। তাহলে 3 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি তাহলে পাবো আমরা 3 33 পাবো। 33 3 33 99 থাকবে হচ্ছে 1। তাহলে অ্যান্সার দাঁড়াবে হচ্ছে একটা আমরা উপরে নেব, নিচে আসবে 3। 33.3 ভাগের 1 ভাগ পার্সেন্ট হচ্ছে লাভ। অ্যান্সার হবে ঘ নম্বর। একটি জারে দুধ এবং পানির অনুপাত, একটি জারে দুধ এবং পানির অনুপাত 5:1। দুধ যদি 5 লিটার পরিমাণ থাকে, পানি থাকবে 1 লিটার। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার ছিল? এটা আমরা কি করব, যেটা আমরা ধরে নেব যে দুধের পরিমাণ হচ্ছে 5, এখান থেকে অনুপাতটা এইভাবে আমরা নেব, দুধের পরিমাণ হলো 5 এবং এই পানির পরিমাণ হচ্ছে হলো 1। এখন এক্স আকারে যদি ধরি হচ্ছে হলো ধরি বা মনে করি যে দুধের পরিমাণ দুধের পরিমাণ 5x লিটার এবং পানির পরিমাণ 1x, বা শুধু x লিটার হয়। এখন বলছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে এখানে এটা হলো দুধের পরিমাণ 5x, এটা হলো পানি। তাহলে বলা হচ্ছে দুধের পরিমাণ বেশি হবে। এই দুইটার ভিতরে, এই দুইটা দুধ এবং পানির ভিতরে কার পরিমাণটা বেশি হবে? দুধের পরিমাণ বেশি হবে। কতটুকু বেশি হবে? 8 লিটার। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 8 লিটার। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 5x - x সমান ক্যালকুলেশন করবো। 5x থেকে 5x থেকে একটা x বাড়ে থাকবে 4x, 4x সমান 8। তাহলে x সমান 8 আছে, এখানে 4 গুণ ছিল, 4 দিয়ে 8 কে ভাগ করলে 2 হবে। তাহলে x সমান পাবো আমরা 2। আমাদের মান বের করতে হবে পানির পরিমাণ। তাহলে পানির পরিমাণটা x ছিল, তাহলে এটাই হলো পানির পরিমাণ। তো পানির পরিমাণ হবে 2 লিটার। তাহলে আনসার হবে আমাদের ক নম্বর। 8 নম্বর অঙ্কটা দেখুন, হচ্ছে যে x টু দি পাওয়ার কিউব প্লাস 6x স্কয়ার, x টু দি পাওয়ার কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11xy স্কয়ার প্লাস 6y কিউব এর উৎপাদক নিচের কোনটি? এটা আমরা ভেঙে করব। এটা হলো অঙ্কটা আমরা যদি উঠাই এভাবে, x কিউব প্লাস হলো 6x স্কয়ার y প্লাস 11xy স্কয়ার প্লাস হচ্ছে 6y কিউব। তো এই অঙ্ক এইভাবে আমরা যদি x কিউব প্লাস এখানে 6xy x স্কয়ার y আছে, তাহলে আমরা এটা যদি এরকম লিখি যে হচ্ছে x স্কয়ার y একটা লিখলাম,
প্লাস, তাহলে এখানে 6টা এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে একটা লিখছি, তাহলে আমাদের এখানে আরেকটা থাকবে হলো 5x স্কোয়ার। এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমরা এখানে 5টা এক্স স্কোয়ার হয় এবং এখানে একটা এক্স স্কোয়ার হয়, 6x স্কোয়ার হবে। এইটুকু গেল। এবার এই 11x স্কোয়ার যদি আমরা লিখি, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 5xy স্কোয়ার, 5xy স্কোয়ার প্লাস 6xy স্কোয়ার, তাহলে দেখেন এখানে 11xy স্কোয়ারকে আমরা ভেঙে লিখলাম হচ্ছে 5xy স্কোয়ার এবং প্লাস হচ্ছে 6xy স্কোয়ার, 5টা এবং 6টা মিলে 11টা হবে, অর্থাৎ 11xy স্কোয়ার। এটাকে এইটুকু ভেঙে নিলাম, এখানে প্লাস 6y কিউব আছে, এটার উপরে রাখলাম প্লাস 6y। এবার দেখেন এইটুকুতে আমাদের কি কমন যাচ্ছে, এখানে x আছে 3টা, x কিউব মানে x 3টা, এখানে x আছে একটা, y আছে, তাহলে আমরা এখান থেকে কমন যেতে পারি হচ্ছে x কমন যাবে। তো এখানে দেখা যাচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আছে 3টা, এখানে এক্স আছে 2টা এবং ওয়াই আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের কমন যাবে হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কমন গেলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে হলো ওয়াই প্লাস এইটুকুতে কমন যাবে হলো 5, এখানেও আছে এখানেও আছে, তাহলে 5 কমন যাবে, এখানে আছে এক্স স্কোয়ার, দুইটা এক্স, এখানে আছে এক্স একটা, তাহলে একটা এক্স কমন যাবে, এখানে আছে ওয়াই একটা, এখানে আছে ওয়াই দুইটা, তাহলে একটা ওয়াই কমন যাবে, তাহলে আমরা কমন টোটাল কমন হবে 5x এবং y। তাহলে 5xy যদি কমন যায়, এখানে দুটো x ছিল, একটা x থাকবে, একটা x প্লাস এখানে 5xy মানে কমনের ভিতরে চলে গেছে, y আছে দুইটা, তার মানে একটা y এখানে প্লাস এখানে কমন যাবে হচ্ছে 6, এই পাশেও আছে এই পাশেও আছে, তাহলে 6টা কমন যাবে, তারপর এখানে x আছে এখানে x নেই, তাহলে x টা কমন যাবে না, এখানে y আছে দুইটা, এখানেও আছে 3টা, তাহলে আমরা এখানে দুইটা y কমন নিতে পারি, দুইটা y কমন নিলে এখানে থাকলে হলো x, এখানে 3টা y থেকে 2টা y চলে গেছে, তাহলে একটা y আছে। তো এখন আমরা যেটা করব, দেখুন এখানে আমরা x প্লাস y, এখানে x প্লাস y, এখানে x প্লাস y, তিনটে x প্লাস y থেকে আমরা একটা x প্লাস y কমন নেব, একটা x প্লাস y থাকবে। এখন কমন যাওয়ার পর বাকি কি থাকবে, এখানে থাকলো হলো x স্কয়ার প্লাস এখানে হলো 5xy প্লাস হচ্ছে 6y। এইটুকু মানে কাজ শেষ, এইটুকু আবার আমরা ভেঙে লিখতে পারবো, মিডল টার্ম ব্রেক করে ভাঙতে পারবো। তাহলে x প্লাস ওয়াই আমরা লিখবো এভাবে, এইটুকু আমরা ভাঙবো, সেটা হলো যে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে হচ্ছে 6 এবং 5, তাহলে আমরা 5 6 30 হয়, তাহলে 30কে আমরা ভাঙতে পারি হচ্ছে এইটুকুকে আমরা মিডল টার্ম ব্রেক করে ভাঙবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা মিডল টার্ম ব্রেকের ক্ষেত্রে যেটা করি সেটা হলো এক্স স্কোয়ার এবং প্রথম রাশি এবং তৃতীয় রাশিকে গুণ করে দেবো, তাহলে এখানে আছে হলো এক্স স্কোয়ার, এখানে হলো 6 ওয়াই স্কোয়ার, তাহলে দুটো মিলে হবে হলো 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং যোগ বিয়োগ করে আমাদের পেতে হবে 5x, তাহলে আমরা লিখবো হচ্ছে 3x স্কোয়ার 3xy প্লাস 2x, তাহলে এটা আমরা পাচ্ছি 3 2 এবং 3 গুণ করলে পাবো 6, x এবং x গুণ করলে x স্কয়ার, y এবং y গুণ করলে y স্কয়ার প্লাস হচ্ছে 6y স্কয়ার। তাহলে এখন আমরা x প্লাস y লিখবো, এখানে এই দুটোর ভিতরে কি কমন যাবে, x টা কমন যাবে, তাহলে x প্লাস 3y থাকবে, এখানে কমন যাবে হচ্ছে প্লাস 2 আছে, এখানে 6 এর ভিতরে 2 আছে, তাহলে 2 কমন যাবে, এখানে x আছে এখানে x নেই, এখানে y আছে 2y যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে হলো x প্লাস 6 এর ভিতরে 2 গেলে থাকবে হলো 3y, তাহলে আমরা দেখতে পাচ্ছি হলো x প্লাস y এটা আছে, আর এখানে x প্লাস 3y, এখানে x প্লাস 3y আমরা একটা লিখবো, x প্লাস 3y, বাকি থাকলে হলো x প্লাস 2y, x প্লাস 2y। তো এইরকম করে অ্যান্সার যেখানে আছে সেটি হলো কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ x প্লাস y, x প্লাস 2y ইন্টু x প্লাস 3y, অর্থাৎ অ্যান্সার হবে হলো 1 নম্বর।
দেখুন বলা হচ্ছে x সমান হচ্ছে হলো √5 প্লাস √4 হলে x² প্লাস 1/x² মান। এটা যেটা করবো আমরা সেটা হচ্ছে, তো আমাদের মান বের করতে হবে যেটা, সেটা হলো যে এরকম x² প্লাস 1/x²। এটার সূত্র হচ্ছে আমরা জানি এটা হলো a² প্লাস b² এর সূত্র বলবে। a² প্লাস b² এর সূত্র হচ্ছে হলো a প্লাস b, এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1/a, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে x, b হচ্ছে 1/x, এটা হলো সূত্র। তাহলে এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো x প্লাস 1/x এর মানটা আমাদের বের করতে হবে, কিন্তু এখানে মান দেওয়া আছে শুধু x এর। আমরা x থেকে এই মানটা থেকে আমরা 1/x এর মানটা বের করব। সেটা কেমনে করব, সেটা হলো আমরা যদি এভাবে করি যে x এর মানটা দেওয়া আছে, আমরা 1/x এর মান বের করব। তাহলে 1/x এর মানটা অবশ্যই এরকম হবে √5 প্লাস √4। তাহলে এইটাকে যদি আমরা এইভাবে লিখি সেটা হলো √5 প্লাস √4, এটা আছে প্লাসের, এটা আমরা যোজন বিয়োজনের মাধ্যমে এইভাবে লিখতে পারি যে √5 মাইনাস √4, এবং এটা আমরা উপরেও লিখবো। 1 ইন্টু 1 লিখলেও হয়, না লিখলেও হয়, তারপর আমরা লিখবো √5 মাইনাস √4। এই ক্যালকুলেশনটাকে আমরা যদি উপরে এভাবে লিখি যে √5 মাইনাস √4, নিচে থাকবে হচ্ছে, এটা এমন একটা সূত্র বসছে সেটা হচ্ছে দেখুন a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা সবাই জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটুকুর বদলে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার মানে a হচ্ছে হলো √5 স্কয়ার মাইনাস b হচ্ছে √4, তার মানে 4 স্কয়ার। আমরা লিখতে পারি হচ্ছে √5 মাইনাস হচ্ছে √4, নিচে হচ্ছে এই যে আমরা জানি স্কয়ার এবং রুট কেটে যায়, এখানে 5 হবে মাইনাস, এখানে স্কয়ার রুট কেটে গেলে থাকবে হলো 4। তাহলে মান পাচ্ছি আমরা এখানে √5 মাইনাস √4, নিচে হচ্ছে 1। তাহলে এটাকে আমরা 1 লিখতেও পারি, নাও লিখতে পারি, অর্থাৎ মান পেলাম √5 মাইনাস √4। এটা হলো 1/x এর মান। তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো যে x প্লাস 1/x এর মান। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x সমান কি হবে, তাহলে x এর মানটা হচ্ছে আমাদের √5 প্লাস √4, √5 প্লাস √4 প্লাস 1/x এর মান কি পেলাম আমরা √5 মাইনাস √4। তাহলে এখন যদি আমরা দেখেন এই যে প্লাসের √4 আর মাইনাসের √4 কেটে যাবে, তাহলে √5 এবং √5 দুটো যোগ করলে পাবো আমরা 2√5। তাহলে x প্লাস 1/x এর মান পেলাম আমরা 2√5। এই মানটা আমরা সূত্রতে বসাই দেব। তাহলে এখানে আমরা এই x প্লাস 1/x এর মান লিখবো হচ্ছে 2√5, তারপর হোল স্কয়ার মাইনাস 2, এখানে এই যে x এবং নিচে আছে এবং উপরে আছে x এর কেটে, এবং এখানে আমরা যেটা করব 2 এর উপর পাওয়ার 2 আছে, তাহলে 2 এর উপর পাওয়ার 2 মানে 4, 2 এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2 হলে হবে হলো 4। এখানে এই যে রুট এবং 2টা কেটে যায়, তাহলে থাকবে হচ্ছে গুণন হবে হলো 5, মাইনাস হবে হলো 2। এখানে ইংরেজি এবং অঙ্ক, এখানে বাংলা এবং ইংরেজি এক হয়ে গেছে। যাই হোক, 4 এবং 5 গুণ করলে হবে 4 5 20 মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 18। অ্যান্সার হবে আমাদের গ নম্বর 18x প্লাস ওয়াই কিউব, 24x প্লাস ওয়াই স্কোয়ার এবং 32x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের গসাগু। গসাগু বের করার জন্য আমাদের এই যে তিনটে রাশি আছে, প্রতিটা রাশিকে আমাদের হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আছে হচ্ছে প্রথম রাশি আছে হচ্ছে 18x প্লাস ওয়াই, তো এটাকে আমরা কেমনে ভাঙবো, তাহলে 18কে আমরা ভাঙতে পারি হচ্ছে, আমরা এইভাবে যদি ভেঙে লিখি, এখানে 18কে যদি মৌলিক উৎপাদকে ভাঙি, 2 দিয়ে ভাগ করলে 9, তারপরে
3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 3 9, তাহলে পাইলে আমরা 2 × 3 × 3 গুণ আকারে লিখতে পারি এইভাবে। দিয়ে এখানে আমরা পাবো হচ্ছে x + y কিউব, এখানে আমরা লিখতে পারি হলো x + y 3টা লিখতে পারি, x + y, তারপরে হলো x + y, তারপর একটা x + y, তাহলে x + y কিউবের বদলে আমরা 3টা x + y লিখতে পারি। এটা গেল প্রথম রাশি। এখন আসেন দ্বিতীয় রাশিতে ভাঙবো আমরা। দ্বিতীয় রাশি আছে হলো 24 x + y হোল স্কয়ার। 24 কে আমরা কেমনে ভাঙবো? 24 কে যদি আমরা লসাগু করি 2 দিয়ে ভাগ করলে হবে 12, আবার 2 দিয়ে করলে হবে 6, আবার 2 দিয়ে করলে হবে 3। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাঙলে পাবো হলো 24 কে ভাঙলে পাবো হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 এবং x + y স্কয়ার মানে 2টা x + y, x + y ইনটু x প্লাস। দ্বিতীয় রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার আসেন তৃতীয় রাশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তৃতীয় রাশি দেওয়া আছে হচ্ছে 32 × x² - y²। এখানে 32 কে যদি আমরা ভাঙি সেটা হচ্ছে 32 কে ভাঙলে আমরা পাবো হচ্ছে, দেখেন আমরা যদি 32 কে মৌলিক উৎপাদকে ভাঙি 2 দিয়ে ভাগ করলে হবে 16, 2 দিয়ে ভাগ করলে হবে 8, আবার 2 দিয়ে করলে হবে 4, আবার 2 দিয়ে করলে হবে 2, অর্থাৎ 4টা 2 পাবো, 5টা 2 পাবো আমরা। তাহলে এটা ভাঙলে এরকম করে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 5টা 2। এবং এটা একটা সূত্র x² - y² আমরা সবাই জানি, স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র, স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র a + b * a মানে এটা হচ্ছে x, তাহলে x + y * x - এখন নির্ণয় গসাগু। এখন আমরা এখান থেকে গসাগু বের করব। নির্ণয় গসাগু হবে অর্থাৎ যে মানগুলো 3টে রাশিতেই থাকবে, যে উৎপাদকগুলো সেটাই শুধু আমরা নেব। দেখেন এখানে হচ্ছে যে প্রথম রাশি যে ভাঙছে সেখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা একটা 2 নিতে পারি, একটা 2 নিলাম। তারপরে দেখেন 3 এখানে আছে, এখানে 3 আছে, কিন্তু তৃতীয় রাশিতে 3 নেই, তাহলে 3 আমরা নিতে পারবো না। এখানে আরেকটা 3 আছে, এখানে কিন্তু তৃতীয় রাশিতে 3 নেই, তাহলে 2 3 এর ভিতরে শুধু 2 আমরা কমন সবগুলোতে পেলাম। এখন আসলে x + y, এখানে x + y আছে, এখানেও দ্বিতীয় রাশিতে x + y আছে, তৃতীয় রাশিতে x + y আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x + y। এখন আসেন x + y, এখানে দুটো x + y, এখানে দুটো x + y, এখানে x - y, তাহলে আর কোনো রাশি কমন নেই। তার মানে এই রাশিগুলোর গসাগু হচ্ছে 2 × x + y। आंसर হবে কমন 2 × x + y। এটা একটা সূচকের অঙ্ক, -27 পাওয়ার হচ্ছে 4/3। সূচকের অঙ্কের এই অঙ্কটা আমরা সহজেই করব। সেটা হচ্ছে দেখুন -27 তার পাওয়ার হচ্ছে হলো 4/3। তাহলে -27 কে আমরা যদি ভাঙি, ভাঙার নিয়মটা এইভাবে করবো আমরা। সেটা হলো যে 27 কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। 3 দিয়ে ভাগ করা যাবে, 3 9 27, 9 কে আবার ভাগ করা যাবে 3 3 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা 3 আছে, তাহলে 3টা 3 মানে কি 3 গুণন 3 গুণন 3, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 এর পাওয়ার 3। 27 কে আমরা ভাঙতে পারি হচ্ছে 3 এর পাওয়ার 3, যেহেতু সামনে মাইনাস আছে আমরা মাইনাস লাগিয়ে দিই, 3 এর পাওয়ার 3। এখানে ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ার যেটা আছে 4/3 এটা। এরপরে আসেন এখানে আমরা দেখতে পাচ্ছি -3 তার পাওয়ার 3 তার পাওয়ার আবার 4/3। সূচকের একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে যে a⁴m হোল পাওয়ার হচ্ছে n, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার আছে তার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে সেটা যেটা হয় সেটা এই পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে পাওয়ারগুলো গুণ করে দেবে, তার মানে এটা आंसर হবে হলো এর পাওয়ার হচ্ছে m * এই সূত্র দিয়ে আমরা এখানে এটাকে যদি আমরা m চিন্তা করি, এই 4/3 হচ্ছে n, তাহলে আমরা -3 এখানে থাকবে। এখন এগুলো গুণ করে দেব, 3 গুণন 4/3, পাওয়ারগুলো গুণ হয়ে গেল। এখন এখানে নিচে এটা হলো 3, উপরে নিচে কেটে যায়, এখানে -3 তার পাওয়ার শুরু থাকতেছে হচ্ছে 4, তাহলে -3 পাওয়ার 4 মানে কি
এখানে -3 আছে হলো 4টা, তার মানে আমরা -3 গুণন -3 গুণন -3 গুণন এভাবে লিখতে পারি। তখন এভাবে লেখার পরে এই -3 গুণ করলে কত হয়? -3 এবং এই -3 গুণ করলে আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 আর 3 গুণ 3 এবং 3 গুণ করলে 9 গুণন। এখানেও ঠিক ওরকমই -3 এবং -3 গুণ করলে আমরা পাবো হচ্ছে প্লাস 9 এবং 9 গুণ করলে হবে হলো 81। অ্যান্সারটা হবে হচ্ছে 81। পরের অঙ্কটা দেখুন, হচ্ছে x টু দি পাওয়ার p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু x টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার q প্লাস r এবং x টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার r প্লাস p সমান কত? এটা সূচকের অঙ্ক, দেখতে অনেক কঠিন মনে হলো, অঙ্কগুলো সহজ নিয়মে করা যাবে। সেটা হলো দেখুন আমরা এটা যদি লিখি সেটা হলো x এর পাওয়ার হচ্ছে p মাইনাস কিউ, তার উপরে আছে হচ্ছে পাওয়ার p প্লাস কিউ গুণন, এখানে আমরা ইনটু এই চিহ্ন গুণ আকারে লিখতে পারি। x এর পাওয়ার আমরা লিখবো হলো q মাইনাস r হোল টু দি পাওয়ার হচ্ছে q প্লাস r ইনটু x এর পাওয়ার হচ্ছে r মাইনাস p হোল টু দি পাওয়ার হচ্ছে r প্লাস। এটাও আমরা যে সূত্র দিয়ে করবো, একটা সূত্র আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এর পাওয়ার m হোল পাওয়ার হচ্ছে সূচকের এই নিয়মে হচ্ছে পাওয়ার গুলো কি হয়, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে এই পাওয়ার দুটো গুণ হবে, তাহলে এখানে মান হবে এর পাওয়ার হচ্ছে m এবং এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি করে ফেলবো। তাহলে দেখেন এটাকে যদি আমরা m চিন্তা করি এটা হলো n, তাহলে এটা গুণ হয়ে যাবে, তার মানে x এর পাওয়ার যেটা হবে p মাইনাস কিউ ইন্টু p প্লাস দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে গুণন। এখানেও ঠিক ওরকমই হবে, পাওয়ার হচ্ছে p কিউ মাইনাস r ইন্টু কিউ প্লাস ইন্টু এখানেও তাই হবে, x এর পাওয়ার হচ্ছে r মাইনাস p ইন্টু হবে হচ্ছে r প্লাস। এখন দেখুন তাহলে এটা আমরা গুণ করে দেবো, তাহলে x এর পাওয়ার হবে হলো, এখানে যদি চিন্তা করি আমরা যে p মাইনাস কিউ এবং p প্লাস কিউ, তাহলে আমরা জানি p যদি a মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র জানি, তাহলে হচ্ছে হলো পাবো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ঠিক একইভাবে এখানে x এর পাওয়ার q মাইনাস r q প্লাস r, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে q স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এবং এখানেও দেখুন x এর পাওয়ার হচ্ছে r মাইনাস q এবং r প্লাস q, তাহলে আমরা এখানে লিখতে পারি r স্কোয়ার মাইনাস p স্কোয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো মানে বেস, সূচকের বেসটা x এখানেও আছে, এখানেও x এখানেও x, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তিনটে x এর বদলে আমরা একটা x লিখতে পারি। আমরা জানি যদি আমরা সূচক এরকম গুণ অবস্থায় থাকি, সবগুলো বেস যদি একই হয় তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। সূচকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে বেস একই হলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে বেস সবগুলোতে x আছে, এই পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেবো, তাহলে পাওয়ার হচ্ছে p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস এখানে হচ্ছে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস এখানে হচ্ছে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে পি স্কয়ার, এখানে হচ্ছে প্লাসের পি স্কয়ার, এখানে মাইনাস পি স্কয়ার কেটে গেল, এখানে কিউ স্কয়ার মাইনাসের আছে, এখানে প্লাসের কেটে গেল, এখানে মাইনাসের আর স্কয়ার, এখানে প্লাসের স্কয়ার কেটে গেল, তাহলে এক্স এর পাওয়ার আমাদের থাকতেছে হচ্ছে শূন্য। এক্স এর পাওয়ার আর এক্স এর পাওয়ার কিছুই নেই, কোনো কিছুর পাওয়ার শূন্য, তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় সেটা মান হয়ে যায়, এটা অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর। 10 পাওয়ার এক্স সমান হচ্ছে -2 হলে এক্স এর মান আমরা বের করি। এই ধরনের অঙ্কগুলো আমরা যেভাবে করবো সেটা হচ্ছে যে লগটা উঠিয়ে দিব, এখানে দিয়ে আমরা যেটা করবো 10 এর পাওয়ার -2, এখানে যেটা থাকবে এটা আমরা বেজের পাওয়ার বানিয়ে দেবো,
তাহলে এখানে আছে -2, এটা বেজের পাওয়ার হয়ে যাবে এবং এক্সটাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আমরা যেটা করবো, লকটা উঠিয়ে দিয়ে আমরা এভাবে করতে পারি, সেটা হলো যে 10 টু দি পাওয়ার, 10-এর পাওয়ার এক্স ছিল, তাহলে এক্সটা এই পাশে চলে যাবে, -2টা 10-এর পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে 10-এর পাওয়ার -2 সমান সমান হচ্ছে x। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি যে কোনো কিছুর ইনভার্স যদি থাকে, পাওয়ার যদি মাইনাস হয়, সেটা আমরা করবো কি, যে এইভাবে লিখতে পারি 10-এর পাওয়ার 2 সমান সমান x। তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমরা 1 ডিভাইডেড 10-এর পাওয়ার 2 মানে হচ্ছে দুইটা শূন্য হবে, মানে 100 সমান সমান x। তো তার মানে x এর মান পেলাম আমরা হচ্ছে, এটা উল্টে সমান যদি পার্শ্ব পরিবর্তন যদি করি, তাহলে x সমান হচ্ছে 1/100। 1/100 মানে 1 কে 100 দিয়ে ভাগ, এটা যেহেতু অ্যান্সার গুলো আমাদের যেহেতু দশমিক আকার আছে, তাহলে আমরা 1 কে 100 দিয়ে ভাগ করব। তাহলে 1 কে তো 100 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নেব। তাও দেখা যাচ্ছে 100-র চেয়ে 10টা ছোট, তাহলে ভাগ করা যাবে না। তাহলে আমরা এখানে আরেকটা শূন্য নিয়ে এখানে আরেকটা শূন্য নেব। এবার 100-এর ভিতরে 1 বার যাবে, তাহলে 1 বার যাবে 100। তাহলে ফলাফল পেলাম আমরা 0.01। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর 0.0। অঙ্কটা দেখুন, লগ বেস 10 তারপর হচ্ছে x হোল টু দি পাওয়ার হোল স্কয়ার আর কি, সমান হচ্ছে লগ বেস 10 x স্কয়ার। তো অঙ্কটা যেটা করব আমরা, সেটা হচ্ছে যে এখানে যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে আমরা হোল স্কয়ারটা এইভাবে আমরা রেখে দেব। তো আমরা লিখবো হচ্ছে লগ 10 x, তার উপরে হলো হোল স্কয়ার সমান হচ্ছে এখানে হলো লগ বেস হলো 10 x স্কয়ার। এটাকে যদি আমরা এইভাবে লিখি যে লগ 10, এটা আমরা এইভাবে রাখি। আর এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে, যেহেতু আমরা জানি যে লগের মানে বেজের পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে সেটা সামনে চলে আসবে, এই 2টা সামনে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 2 লগ বেস 10 x। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা যেটা করবো, এখানে লগ, এখানে আছে লগ 10x টু দি পাওয়ার হোল স্কয়ার, মানে লগ 10x, এটা দুইটা লিখতে পারি আমরা, লগ 10x আবার হচ্ছে লগ 10 টু দি পাওয়ার x। যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা এভাবে দুইটা আকারে লিখতে পারি, এবং এই -2 লগ 10 টু দি পাওয়ার x কে আমরা বাম পাশে পার করে আনতে পারি। তাহলে এখানে ছিল প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে, 2 লগ 10 টু দি পাওয়ার সমান 0 হয়ে যাবে। সবগুলো আমরা এই পাশে পার করে নিয়েছি। তো এখন দেখুন, আমরা যদি চিন্তা করি, যেখানে হচ্ছে লগ 10x, এখানেও আছে দুইটা, আর এর ভিতরে এখানেও লগ 10x, তাহলে আমরা একটা লগ 10x কমন নিতে পারি। তাহলে আমরা যদি লগ 10x যদি কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের লগ 10x মাইনাস সমান সমান 0। তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে এইটাকে এই গুণ আছে এই পাশে পার করে দেবো, তাহলে আমরা বলতে পারি যে লগ 10x ইকুয়াল টু 0, এখানে 0 হয়ে যাবে। তাহলে লগ 10x সমান 0। তাহলে এখন লগের নিয়ম অনুযায়ী যদি আমরা এখানে এরকম, সেটা হচ্ছে এই যে লগের নিয়ম অনুসারে এই শূন্যটা হয়ে যাবে 10-এর পাওয়ার এবং x এ চলে আসবে এখানে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 10-এর পাওয়ার হলো 0 সমান সমান হচ্ছে x।
তাহলে কোনো কিছু পর শূন্য হওয়া মানে মান হয়ে যায় তার মানে এক্স, তার মানে এক্স সমান সমান হচ্ছে 1। তাহলে এটা আমরা এক্স এর মান একটা মান পেলাম। অথবা যেটা করা যায় সেটা হচ্ছে তো এখান থেকে আমরা এইটুকু রেখে এই লগ 10 এক্সটার মান বাম পাশে রেখে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1 পেলাম, x সমান 1। কিন্তু আমরা যদি এই এইটুকুর মানটা অর্থাৎ লগ 10 অথবা লিখবো আমরা log 10 to the power x minus 2 সমান সমান যদি 0 ধরি তাহলে কি হবে? তাহলে আমরা পাচ্ছি হলো এখানে log 10 to the power x সমান সমান মাইনাস 2 প্লাস 2 হয়ে গেল। এখন যদি আমরা চিন্তা করি এখানে মানটা হবে হলো 10 to the power এই দুইটা দুটো এখানে 10 এর পাওয়ার হয়ে যাবে, এক্সটা বসে যাবে, তার মানে এক্স সমান হচ্ছে 100। তাহলে আমরা এখানে এক্স এর দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে হলো এক্স এর মান 1 এবং 100। আনসার হবে হচ্ছে গ নম্বর 1 এবং 100। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 80 মিটার। তাহলে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 80 মিটার দেওয়া আছে। আয়তক্ষেত্রের প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার এটা আমরা বের করব। তো প্রথমে যদি আমরা একটা আয়তক্ষেত্র এখানে অঙ্কন করি, এটা একটা আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্রের হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিই এখানে। একটা আয়তক্ষেত্র যার হচ্ছে বলা হচ্ছে যে এই আয়তক্ষেত্র ধরলাম এটা হলো এ বি সি ডি, একটা আয়তক্ষেত্র যার পরিসীমা হচ্ছে 40। পরিসীমা মানে দৈর্ঘ্য এই মানে চতুর্দিকের সীমানা হলো 40 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে আমরা জানি হচ্ছে এটা হলো প্রস্থ, প্রস্থ হলো 5, তাহলে দৈর্ঘ্যটা তাহলে এটা আমরা বের করবো, পরিসীমা দেওয়া আছে। এখন আমরা পরিসীমার সূত্র কি জানি? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে পরিসীমার মানটা কিন্তু দেওয়া আছে 40, পরিসীমার মানটা দেওয়া আছে কত? 40 মিটার। পরিসীমার বদলে আমরা লিখবো হচ্ছে 40 সমান এখানে 2 আছে, এখানে দৈর্ঘ্যটা কিন্তু দেয়া নেই, দৈর্ঘ্যের মানটা বের করতে হবে, প্রস্থটা 5 দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য আমরা এইভাবে রাখি, দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে 5 আছে, 5। তো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এখানে 40 থাক সমান, এখান থেকে যদি আমি গুণ করে দিই 2 ইন্টু দৈর্ঘ্য গুণ করলে 2 গুণন দৈর্ঘ্য হবে, 2 গুণন দৈর্ঘ্য যোগ হচ্ছে 2 এবং 5 গুণ করলে হবে 5 দুগুণে 10। আমরা যদি এভাবে ক্যালকুলেশন করি সেটা 500 পরিবর্তন করলে পাবো হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ হচ্ছে 10 সমান সমান হবে 40। এখান থেকে আমরা 10টাকে আমরা এই পাশে 3টাকে ডান পাশে পার করে দেবো, তাহলে 2 গুণন দৈর্ঘ্য সমান হচ্ছে 40। এখানে 10টা যোগ প্লাসের ছিল, এখানে মাইনাস ছিল, এখানে পাচ্ছি আমরা 2 গুণন দৈর্ঘ্য সমান হচ্ছে 10 থেকে 40 থেকে 10 গেলে পাবো 30। এখানে যদি ক্যালকুলেশনটা করি
এখন এখানে 2টা আমরা পাশে পার করে দেবো, কারণ আমাদের দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। তাহলে লিখবো আমরা দৈর্ঘ্য সমান হচ্ছে 2টা গুণ অবস্থায় ছিল বা শেষে ভাগ হয়ে যাবে, 30 ভাগ হচ্ছে 2, কাটাকাটি করলে হবে 15। তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 15 মিটার। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ দুইটি একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত? তো এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি আমরা, এটা একটা সমকোণী ত্রিভুজ যার হচ্ছে সূক্ষ্মকোণ দুইটির একটি হচ্ছে 60, একটি হচ্ছে 30। তাহলে এটা যদি 60 হয়, এটা হবে 30 ডিগ্রি। এই কোণটাও তো আমরা জানি এটা হলো 90। তো বলা হচ্ছে ত্রিভুজটির বাহু তিনটির অনুপাত কত? এই ত্রিভুজের তিনটি বাহু, এটা একটি, 1, 2 এবং 3, এই তিনটি বাহুর অনুপাত কত হবে? তো বিষয় হলো যে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা জানি। তো এখন বাহুগুলোর যদি আমরা এভাবে চিন্তা করি, সেটা হচ্ছে প্রথম বাহুটা যদি চিন্তা করি আমরা, ক নাম্বার যদি অপশনটা যদি আমরা টেস্ট করি, সেটা হলো যে 1 স্কয়ার প্লাস হচ্ছে √3 এর উপরে স্কয়ার দিয়ে আমরা পরের যে 2 আছে সেটা পাই কিনা সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে এখানে এই মানটা কত আসবে, যেটা করবো আমরা সবগুলোর যদি বর্গ চিন্তা করি, এখানে 2 স্কয়ার, তাহলে আমরা দেখবো এটা মেলে কিনা। সেটা হলো যে এখানে 1 প্লাস এখানে স্কয়ার এবং রুট কেটে যাবে, 3 হবে, সমান সমান হবে হলো এখানে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 সমান সমান 4। এই ক্ষেত্রে কিন্তু আমার মিলে যাচ্ছে, 4 এবং 4 মিলে যাচ্ছে। পরের গুলো যদি আমরা টেস্ট করি, সেটা হলো ক নাম্বার যদি আমরা দেখি, সেটা হলো 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান হচ্ছে হলো √2 উপরে স্কয়ার। দেখুন এখানে মিলবে কিনা। তাহলে 1 স্কয়ার মানে 1 প্লাস 3 স্কয়ার মানে 9, তাহলে 1 প্লাস 9 সমান সমান এখানে স্কয়ার এবং রুট যদি কেটে যায় তাহলে 2 হবে। তাহলে এখানে হচ্ছে 10 সমান সমান 2। তাহলে এখানে কিন্তু আমরা মিলতেছে না, ফলাফলটা মিলে না। এই ক্ষেত্রে গ নম্বরে দেখেন, গ নম্বর বলছে হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান সমান 3 স্কয়ার। এটা যদি আমরা লিখি এখানে 1 এবং 2 স্কয়ার মানে 4, তার মানে 4 এবং 5 সমান 9, 5 সমান 9 কখনোই সম্ভব না। গ নম্বরটা দেখেন হচ্ছে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান হচ্ছে 2 স্কয়ার। এখানেও কোনোভাবেই মিলবে না, 1 এবং 3 স্কয়ার মানে হচ্ছে 9, তার মানে 9 এবং 1 10 সমান সমান হচ্ছে 4, 10 সমান সমান 4 কখনোই হয় না। তাহলে আমরা দেখলাম এখানে অপশন টেস্ট করে অ্যান্সার হবে হলো কোন। কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30 ডিগ্রি হলে ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ, ধরেন এটা একটা বৃত্ত চিন্তা করলাম আমরা, এটা একটা বৃত্ত। তাহলে এখানে হচ্ছে এইরকম যদি আমরা একটা চাপ নেই, এখানে হলো এ বি একটা চাপ, তো এইটুকুকে বলা হয় হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, তাহলে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 30 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণের মান 30 ডিগ্রি। ওই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত? তাহলে এটা হলো 30 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এটা যদি আমরা চিন্তা করি, এটা হলো বৃত্তস্থ। কেন্দ্রস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ কত হবে? আমরা জানি কোন বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 30 হয়, তাহলে আমার এখানে হচ্ছে 15 ডিগ্রি হবে। এখন বলছে এই কোণটার পূরক কোণের মান কত?
তাহলে 15 ডিগ্রি কোণের 15 ডিগ্রি কোণের পুরো কোণ কত? তাহলে আমরা জানি পুরো কোণ মানে 90 ডিগ্রি, 90 থেকে 15 বাদ দিলে কত হবে? তাহলে পাবো আমরা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে 75 ডিগ্রি। অথবা যদি আমরা একটু বড় করে করি, সেটা হলো যদি আমরা চিন্তা করি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি হচ্ছে বৃত্তস্থ কোণ, পরিধিস্থ কোণ সমান হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে 30 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণের মান 2 দিয়ে 30কে ভাগ করলে পাবো আমরা 15। তাহলে বৃত্তস্থ কোণ পেলাম 15 ডিগ্রি। বৃত্তস্থ কোণ 15 ডিগ্রি মানে হচ্ছে, তাহলে বৃত্তস্থ কোণ এখানে চিত্র আমরা 15 ডিগ্রি পেয়েছি। তাহলে 15 ডিগ্রি কোণের পুরো কোণ। আমরা জানি দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি 90 হলে তাদেরকে পরস্পরের পুরো বলা হয়। দুটো কোণের ভিতরে যদি একটি আমার 15 হয়, তাহলে অন্যটি অবশ্যই কত হবে? তাহলে আমরা চিন্তা করবো হচ্ছে 90 থেকে 15 বাদ দিলে যা পাবো 75 ডিগ্রি। 75 হচ্ছে এই বৃত্তস্থ কোণের পুরো কোণ। অ্যান্সার হবে হলো 15। এখানে বলা হচ্ছে যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি রেখাংশ দ্বারা কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে? তো এখানে আমরা যদি চিন্তা করি যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড়। আমরা ত্রিভুজ মানে আমরা যদি চিন্তা করি 1 2 3, এই তিনটে বাহু যদি আমরা চিন্তা করি, ত্রিভুজ মানে তিনটে বাহুর ত্রিভুজ। ত্রিভুজের সবসময় যেটা হবে সেটা হলো যে কোনো দুটি বাহুর যোগফল অপর দুই বাহু থেকে বড় হতে হবে। তাহলে আমরা 1 2 3 যখন নেব, তাহলে আমরা দেখতেছি এবং 1 এবং 2 যদি যোগ করে দিই, তাহলে পাবো কত? 3। 3 এখানে তৃতীয় বাহু থেকে 3 কিন্তু বড় নয়, অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তারপরে আবার আমরা যদি পরেরটা নিই, সেটা হচ্ছে এবার এই তিনটে বাহু যদি নিই 2 3 এবং 4, তাহলে আমাদের দাঁড়াবে হলো 2 3 এবং 4। এই তিনটে বাহুর ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমরা যদি 2 এবং 3 যোগ করে দিই, তাহলে কত পাবো? 5। এবং 5টা কিন্তু তৃতীয় বাহু থেকে বড়। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কেবল ত্রিভুজ অঙ্কন করা যাবে, অর্থাৎ এই 4টে বাহু নিলে আমরা কেবলমাত্র 2 3 এবং 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 3টি রেখাংশ দিয়ে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো ক নাম্বার 1। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? তো যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, চিত্রটা এরকম হবে। এটা একটা বৃত্ত, বলা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা যদি প্রথমে একটা জ্যাই অঙ্কন করি, এখানে একটা জ্যা অঙ্কন করলাম, ধরলাম হলো এবি একটা জ্যা। এই জ্যাটা কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা ধরলাম হচ্ছে এটা 4 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্রের 4 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? এই জ্যাটার দৈর্ঘ্য বের করতে হবে এবং এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ এখান থেকে নিতে পারি যে বি থেকে যদি আমরা চিন্তা করি, যদি বি থেকে চিন্তা করি, এটা হলো ব্যাসার্ধ, তাহলে এটা হলো 5। এই বৃত্তটার কেন্দ্র ধরতে পারি আমরা 0 ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে 4 সেন্টিমিটার দূরে অবস্থিত এবি একটা জ্যা, এই এখানে আমরা ওডি লিখতে পারি এবং যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা এখানে চিন্তা করি, এটা হচ্ছে এই ও বি, ও বি ডি, দেখেন এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ ও বি ডি, এবং এটা অবশ্যই যেহেতু এখানে একটা লম্ব আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওবিডি একটা সমকোণী ত্রিভুজ, ওবিডি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ।
এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ও ডি, বিডি এবং হচ্ছে ওবি, এই তিনটে রেখার আমরা তিনটে রেখারে ওডির মান 4, ওবির মান 5, তাহলে বিডি কত? বিডি মান বের করলে আমরা ফলাফলটা বের করতে পারবো। তাহলে বিডি মান বের করার জন্য যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি হচ্ছে আমরা জানি অতিভুজ স্কয়ার, লিখলাম অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস এখানে অতিভুজের মান দেওয়া আছে 5, এখানে আমরা লিখবো হলো 5, লম্ব দেওয়া আছে হলো 4, তার মানে 4 প্লাস ভূমির মানটা দেওয়া নেই, এখানে আমরা ভূমির মানটা ধরে নেব হলো x স্কয়ার, ভূমিটা আমরা x, তাহলে এইটুকু আমরা ধরলাম হচ্ছে x। এখন 5 স্কয়ার মানে 25, 4 স্কয়ার মানে 16 x স্কয়ার। এখন আমরা যদি 500 পরিবর্তন করি 16 প্লাস এক্স স্কয়ার সমান হচ্ছে 25। এখন এই 16টাকে আমরা ডান পাশে পার করে দিব, এক্স স্কয়ার সমান 25 মাইনাস 16, তাহলে এক্স স্কয়ার সমান হবে হচ্ছে 25 থেকে 16 গেলে থাকবে 9, এক্স সমান সমান √9, √9 মানে এক্স এর মান আমরা পাইলাম হচ্ছে। তাহলে এই বিডি যদি 3 হয়, অর্থাৎ বিডি সমান পাইলাম আমরা 3, তাহলে বিডি 3 হলে এডির মান কত? এডির মান পাইলে আমরা পুরো এবির মানটা পেয়ে যাব। তো আমরা জানি যে ত্রিভুজের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কেন্দ্র ও থেকে যে লম্বটা এখানে এই জ্যাটাকে সেট করেছে, সেই লম্বটি এই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। এই অংশটুকু বিডি অংশটুকু যদি 3 হয়, তাহলে এডি অংশটুকু 3 হবে। তাহলে আমরা বলতে পারি এখানে এ বি সমান হচ্ছে হলো এডি প্লাস বিডি। তাহলে আমরা দেখলাম এডিও 3 এবং বিডির মানও 3 সমান 6, অর্থাৎ এই জ্যাটার দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। 20 নম্বর অঙ্কটা দেখুন, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? এটা আমরা চিত্র দিয়ে সহজে করতে পারবো। ধরেন এটা একটা বর্গ, এটা আমরা বর্গ চিন্তা করলাম যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ। এই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, বাহু হচ্ছে 8 সেন্টিমিটার। ওই বর্গের কর্ণের উপর, তাহলে এখানে আমরা যদি চিন্তা করি বর্গের কর্ণ হবে হলো এটা, এটা হলো কর্ণ। এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে কর্ণের উপর যদি আমরা একটা বর্গ অঙ্কন করি, তাহলে বর্গটা এরকম হবে, এরকম হবে, এরকম করলাম যে এটা একটা বর্গ। তাহলে এই বর্গের কর্ণের উপর যে আমরা মানে বর্গ অঙ্কন করলাম তার ক্ষেত্রফল কত? তাহলে প্রথম কথা হলো যে আমরা এখান থেকে এই বর্গটা যে এ বি সি ডি একটা যদি বর্গ, এটা যদি চিন্তা করি এ বি সি ডি, এই বর্গটাকে আমরা কর্ণটা বের করব। তাহলে আমরা জানি বর্গের কর্ণ সমান আমরা জানি হচ্ছে √2a। বর্গের প্রতিটা বাহু যদি আমরা একই ধরি, এ ধরি, তাহলে আমরা জানি বর্গের কর্ণ আমরা জানি বর্গের কর্ণ সমান হচ্ছে √2, তার মানে √2 লিখবো আমরা, এর মান হচ্ছে হলো 1 বাহু, হচ্ছে 8, এখানে 8, তার মানে 8√2 হচ্ছে এই বর্গের কর্ণ, তার মানে এটা হবে 8√2। 8√2 যদি কর্ণ হয়, এই কর্ণের উপর আবার যদি আমি বর্গ অঙ্কন করি, সেক্ষেত্রে 8√2 হচ্ছে এই নতুন যে বর্গ অঙ্কন করলাম সেটার হচ্ছে এক বাহু, তাহলে সেটার এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি লিখতে পারি যে নতুন বর্গের
এক বাহু হবে, এক বাহু সমান হচ্ছে 8√2। নতুন বর্গের আমরা যদি নতুন বর্গের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তার মানে হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে হচ্ছে বাহুর মান হচ্ছে 8√2। 8√2 স্কয়ার দিলে কত হবে, এখন যদি আমরা চিন্তা করি 8/2 মানে 8 স্কয়ার গুণন হচ্ছে √2। 8 স্কয়ার মানে 8 দুইবার গুণ 8 8 28টা 64 গুণন হচ্ছে এখানে রুট এবং স্কয়ার কেটে যাবে 2, 64 এবং 2 গুণ করলে পাবো আমরা 128। এই 128 হচ্ছে নতুন বর্গের ক্ষেত্রফল। বৃত্তের কোন উপচাপে অন্তর্লিখিত কোণটি, বৃত্তের কোন উপচাপে অন্তর্লিখিত কোণ। তো আমরা যদি এটা একটা বৃত্ত অঙ্কন করি, এটা একটা বৃত্ত মনে করলাম, তো বলা হচ্ছে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। বৃত্তের উপচাপ যদি আমরা এটা চিন্তা করি, এইটুকু হচ্ছে উপচাপ, এ বি হচ্ছে উপচাপ। এই উপচাপের উপরে যদি আমরা একটা কোণ অঙ্কন করি, কারণ এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে একটা যদি কোণ অঙ্কন করি, এখান থেকে এইরকম, এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা অবশ্যই স্থূলকোণ হবে। কোণটা হবে হলো স্থূলকোণ। তা আমরা মনে রাখবো যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণটা, উপচাপে অন্তর্লিখিত কোণটা সবসময় স্থূলকোণ। একটা জিনিস মনে রাখতে পারি, অধিচাপে অন্তর্লিখিত কোণটা হবে সূক্ষ্মকোণ। এখান থেকে যদি আমরা অধিচাপে একটা কোণ অঙ্কন করি, সেটা হবে হলো সূক্ষ্মকোণ, এটা হবে হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা মনে রাখবো হচ্ছে বৃত্তের উপচাপে স্থূলকোণ এবং অধিচাপে সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখানে অ্যান্সার, যেহেতু উপচাপ আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে হলো স্থূলকোণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত, এটা আমরা বের করবো। তাহলে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, জ্যামিতির অঙ্কগুলো চিত্র দিয়ে খুব সহজেই করা যায়, তারপরে আমরা চিত্র দিয়েও বোঝানোর চেষ্টা করবো এবং বড় করেও করবো। তো বিষয় হলো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তাহলে দৈর্ঘ্যটা যদি আমরা চিন্তা করি, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। দৈর্ঘ্যটা প্রস্থের দেড় গুণ, প্রস্থ যদি আমি এক্স ধরি, তাহলে আমার দৈর্ঘ্য হবে হচ্ছে দেড় গুণ মানে হলো 1.5। ক্ষেত্রফল কত আছে 216, বলে তার পরিসীমা কত, তার পরিসীমাটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে ধরে নেব যে ধরি বা মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। আয়তক্ষেত্রের প্রস্থটা আমরা ধরবো হচ্ছে, যেহেতু দেড় গুণ, তাহলে আমরা লিখতে পারি 1.5x মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, 216। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্ষেত্রফলের জায়গায় 216 লিখবো, আর দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখবো হচ্ছে 1.5x গুণন প্রস্থের জায়গায় লিখবো আমরা হচ্ছে x। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে আমাদের 216 থাকে এখানে সমান 1.5x এবং x গুণ করলে পাবো আমরা 1.5x স্কয়ার। পার্শ্ব পরিবর্তন করি যদি 1.5x স্কয়ার সমান, এই পাশে নেব, 216কে ডান পাশে নেব, 216। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে x স্কয়ার সমান হচ্ছে হলো 216 ভাগ হচ্ছে 1.5। এখন যদি আমরা একটু এখানে ক্যালকুলেশনটা করি, তাহলে হবে হচ্ছে x স্কয়ার সমান হবে হচ্ছে 216 সমান ডিভাইডেড হচ্ছে 1.5। 216 ডিভাইডেড 1.5 যদি আমরা চিন্তা করি, তাহলে পাবো হচ্ছে আমরা এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে দশমিকটাকে আমরা উঠাই দিলাম, এটা 10 লিখবো আমরা। তাহলে আমাদের 5 দিয়ে যদি ভাগ করি 2 হবে, 5 দিয়ে ভাগ করলে 3 হবে। 3 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি, 3 এর সাথে 21, 3 দুগুণে 6, 5 দুগুণে হবে 144। তাহলে x স্কয়ার সমান হবে 144, x সমান হবে √144।
রুট ওভার 144 এর মান হচ্ছে হলো 12। তাহলে এক্স এর মান আমরা পাইলাম হচ্ছে 12, আর এখানে মান পাবো হচ্ছে তাহলে 1.5 গুণন হচ্ছে হলো 12 সমান সমান হবে হচ্ছে 18। তো আমাদের বের করতে হবে পরিসীমা। পরিসীমার সূত্র আমরা জানি, পরিসীমার সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে হলো 18 যোগ প্রস্থ হচ্ছে হলো 12 সমান সমান 2। 18 এবং 12 যোগ করলে পাবো আমরা হচ্ছে 30। 30 গুণন 2 মানে 60। তার মানে পরিসীমা হবে হচ্ছে 60। অনুপাতের অঙ্কটা দেখুন, হচ্ছে ক অনুপাত খ সমান হচ্ছে হলো 4:5 এবং খ অনুপাত গ সমান 7:8 হলে ক অনুপাত গ। এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলবো। এইভাবে যে ক অনুপাত খ সমান সমান মানটা লিখে দেবো 4:5। তারপরে যেটা লিখবো নিচে লিখবো হলো খ অনুপাত গ সমান সমান লিখবো হলো 7:8। এখন আমরা বের করবো হচ্ছে মানটা বের করতে হবে ক অনুপাত গ। এখানে যেটা আমরা করবো ক্রস গুণ করে ফেলবো। এখানে দেখেন কর মানটা হচ্ছে 4 আর খ হচ্ছে 5। এই ক্ষেত্রে হলো খর মান হচ্ছে 7, গড় মান হচ্ছে 8। তো আমরা এই দুটোকে আমরা ক্রস গুণ করবো, অর্থাৎ এই 4:5কে আমি 7 দিয়ে গুণ করবো আর 7:8কে আমি 5 দিয়ে গুণ করবো। যদি আমি 7 দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে 7 গুণন 4 কত হবে? 7 গুণন 4 অনুপাত দুটোকে গুণ করবো 7 গুণন 5। এটা আমি লিখতে পারি 7 গুণন 4 মানে 4 7 28 অনুপাত 7 গুণন 5 মানে 5 7 35। এখানে যেটা করবো এই 5 দিয়ে আমি দুটোকে গুণ করবো, তাহলে আমি লিখবো হচ্ছে 5 গুণন 7 অনুপাত এই 5 দিয়ে আমি 8 কে গুণ করবো। 5 গুণন 7 গুণ করলে হবে 35 অনুপাত 5 গুণন 8 গুণ করলে হবে 40। এবার আমি যে মানগুলো পাইলাম এটা হচ্ছে কর মান, এটা হচ্ছে কর মান। এই 35 হচ্ছে খ, দেখেন এখানে 35 কিন্তু মিলে গেছে, এখানেও 35 আছে এখানেও 35, আর এটা হচ্ছে গড় মান। এখন আমাকে বের করতে হবে ক অনুপাত গ। ক পাইছি আমি এখানে 28 লিখবো, আর গ পাইছি আমি হলো 40, তাহলে আমি 40 লিখবো। 28 এবং 40 হবে। এটাকে আমরা জানি অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। কত দিয়ে ভাগ করলে আমরা যদি অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে লিখতে হয়। আমরা যদি এই অনুপাতকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে 4 7 28 এবং 4 10 40, তাহলে আমরা লিখতে পারবো 7:10। आंसर হবে গ নম্বর 7:10। অঙ্কটি দেখুন -2x² + 4x - 5 এর রাশিটির সর্বোচ্চ মান কত? এটা আমরা বের করবো হচ্ছে এটা একটু অপশন থেকে মানে x সমান আমরা x এর মান বিভিন্ন মান বসিয়ে আমরা একটু চেষ্টা করব। সেটা হচ্ছে x সমান যদি 0 বসে, x সমান 0 বসালে x সমান 0 হলে রাশিটির মানটা কত দাঁড়ায় এটা আমরা একটু দেখব। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে -2, তাহলে গুণন 0 পাওয়ার স্কয়ার প্লাস হচ্ছে 4 ইন্টু 0 মাইনাস হচ্ছে 5। আমি এখানে দেখতে পাচ্ছি যে এই -2 গুণন 0 স্কয়ার মানে 0 হয়ে যাবে, প্লাস 4 ইন্টু 0 মানে 0 মাইনাস 5। আমি শুধু পাচ্ছি হলো -5। তো x এর মান যদি আমি 1 বসাই সেক্ষেত্রে কি হবে? x এর মান যদি আমি 1 বসাই তাহলে -2 গুণন হচ্ছে হলো 1 স্কয়ার প্লাস হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস হচ্ছে 5। তাহলে এখানে আমি পাবো -2, -2 এখানে পাবো হচ্ছে +4 -5। তাহলে আমার এখানে ফলাফল দাঁড়াবে হচ্ছে -3 -5 -2 এবং -5 -7 হবে। -5 7 থেকে +4 গেলে -3। x এর মান যদি আমি 2 বসাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে -2 থাকবে, এখানে গুণন 2 এর পাওয়ার হবে 2 প্লাস হচ্ছে 4 গুণন x এর পাওয়ার হবে x এর বদলে আমি 2 লিখবো মাইনাস হচ্ছে 5। তাহলে এখানে পাবো আমি 2 দুগুণে 4, 4 আর 2 গুণ করলে -8 হবে, প্লাস হবে হচ্ছে 4 দুগুণে 8
মাইনাস 5। এখানে আমার ফলাফলটা দাঁড়াবে হচ্ছে -5 -8 প্লাস 8 কেটে দেবো -8। এখন যদি আমি x এর মানটা যদি আমি -1 বসাই, সেক্ষেত্রে কি দাঁড়াবে দেখি। তো x এর মান -1 যদি বসাই, সেক্ষেত্রে হবে হচ্ছে -2 -1 স্কয়ার প্লাস হচ্ছে 4 ইন্টু -1 -5। এখানে আমরা পাবো হচ্ছে -2, এটা -2 বার গুণ হয়ে +1, তার মানে পাবো হচ্ছে -2, শুধু -2। এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস হবে 4 -5। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফলাফল হচ্ছে মাইনাস -5 -2 -7 -4 -2 -4 -6 এবং -5 -11। -3 কখন বসে, যখন x সমান আমরা 1 বসেছি। তাহলে এখানে বসবে হচ্ছে x এর মানটা বসবে হচ্ছে মানে এই সমীকরণের সর্বোচ্চ মান হবে -3।